আজকে 19 তারিখ ডিসেম্বর মাস 2024। আমি নিউটনিক্স বাবু বলছিলাম। হেমন্তর সাথে যাচ্ছি টেকনাফ। একটা বাস আসছে আর একটা বাস আসতেছে। এই বাসগুলা যাচ্ছে এক একটা বাসে সম্ভবত 38 জন করে। এই যে বক্স, এগুলো হচ্ছে যেগুলা 26 ইঞ্চি চাকার সাইকেল এবং 27.5 ইঞ্চি চাকার সাইকেল, সেগুলো বক্সে ঢুকছে। আর যে সাইকেলগুলো বড় মানে 29 ইঞ্চি চাকা, সেগুলা চাকা আলাদাভাবে গাড়ির সিটের পেছনে যাচ্ছে এবং ফ্রেম আলাদাভাবে যাচ্ছে। এই যে আমার ফ্রেমটা এখানে খুলে রাখা হয়েছে, এতিম এতিম লাগতেছে ফ্রেমটা। চাকাটা এখানে আমরা নাইক্ষা ছড়িয়ে যাব দেখা বড় ক্যাসেট লাগাই এনেছি। এটা মনে হয় 50 টিপ। দেখা যাক গাড়িতে কিভাবে উঠায়। আমার আগে হেমন্তর সাথে এই ধরনের কোনো রাইডের অভিজ্ঞতা নাই, আর এটাই প্রথম। আশা করা যায় খুব সুন্দর একটা জার্নি হবে। পলাশীতে না আসলে এই জিনিসটা আমার দেখা হইতো না। এখানে পলাশীতে যেখানে আমরা হেমন্তর বাস ত্যাগ করতেছি, এইখানে একটা অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র, ওয়ার্ড নাম্বার 26। খুব সুন্দরভাবে এটা এখানে পড়ে আছে। এখানে এই যে মানুষজন বসে আছে, গাড়ি পার্কিং সব কিছু ঠিক আছে, কিন্তু ঠিক রাস্তার অপোজিটে, অর্থাৎ আরেকবার দেখাচ্ছি। রাস্তার এই সাইডে হচ্ছে বর্জ্য, যেটার দরজা খোলা, অনেক বড় দরজা। তার ঠিক অপোজিটে এখানে এই যে বার্গার ভাইবস, পলাশী কিচেন। ওই পাশে আরও 2-3টা খুব ভালো ভালো ফাস্টফুডের দোকান আছে, যেগুলোতে প্রচণ্ড ভিড়। এই যে সব ভিড় 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 ভিড়, দারুণ ভালো লাগলো। ওই ময়লার যে গোডাউন ছিল, সেই গোডাউনের অপোজিটে যে রেস্টুরেন্ট, সেটার মধ্যে আমি চলে আসছি। রেস্টুরেন্টটা ভালো, মন্দ না, ভিতরে কোনো লোক নাই। একটা ফাস্টফুড অর্ডার করছি। এটা হচ্ছে একটা জাস্ট গ্রিন সালাদ, এটা রাইস, একটা চিকেন লেগ পিস আর একটা গ্রেভি, সাথে একটা ড্রিঙ্কস। যাত্রা করব, দেখা যাক কয়টার সময় বাস ছাড়ে। 8টার সময় বাস ছাড়ার কথা ছিল, আশা করা যাচ্ছে যে 10:30টার দিকে হয়তো বাস ছাড়তে পারবে। খাওয়া দাওয়া করে নিই, কখন পরবর্তীতে খানার ব্যবস্থা হয়। থেকে আমরা টেকনাফের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। কথা ছিল 8টার সময় বাস ছাড়বে, কিন্তু বাস ছেড়েছে 11টা 20-এ, যার ফলে এখন কক্সবাজার এসে পৌঁছেছি 8:30টায়। এখনো 81 কিলোমিটার টেকনাফ যেতে। একটা চা পানের বিরতি দেওয়া হয়েছে। আশা করা যায় আরো 2 ঘন্টা বা 2.5 ঘন্টার ভিতরে হয়তো আমরা পৌঁছতে পারবো। বাসগুলো এখানে ব্রেক করেছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
আমরা টেকনাফে চলে আসছি। আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে, তাই আমরা এখানে খাবার খেয়ে নিছি। এটা হলো টেকনাফ একটা বাজার। এই বাজারের ঠিক অপোজিট সাইডে হচ্ছে এই যে ট্রাক স্ট্যান্ডের ওই পাশেই হচ্ছে নাফ নদী। এখান থেকে মায়ানমার দেখা যায়। বিরাট বড় একটা নাফ নদী, সামনে ইনশাল্লাহ ভিডিওতে দেখাবো। নাফ নদীর এই সাইডটা খুব সুন্দর। আর সবাই এই বাসে থেকে নেমে তাদের বাইকগুলা রেডি করে ফেলেছে। যাদের খাওয়া দাওয়া এখনো কমপ্লিট হয় নাই তারা খাওয়া দাওয়া করে নিচ্ছে। ফিলিপ ভাই ইনস্ট্রাকশন দিচ্ছে। আচ্ছা, এখন বাজে হলো 12:25 না? জি ভাই। এখানকার নামাজ হলো সব 1:30টার পরে, 1:30টায়। এখন 1:30টায় যদি আমি বের হইতে চাই, কেউই 1:30টায় বের হইতে পারবে না, 2:30টা করবে। কারণ অনেক কিসিমের লোক আছে, নামাজ পড়ার পর খাইতে যাবে, হ্যাঁ, তারপর টাকা ধরবে, অনেক কিছু হবে। তো এখন কথা হলো, সবাই কে কে খাইছেন? খান নাই কে কে? কেন খান নাই? ওকে, কে কে খান নাই? তাহলে আপনারা খান, একটু খেয়ে নেন, খেয়ে নেন। আমরা নামাজের আগেই রওনা দিয়ে দিই। রাস্তার মধ্যে যেখানে সময় হবে ওখানে নামাজ পড়ে ফেলবো, এটাই ভালো হয়। রাস্তায় কোনো নামাজের জায়গা পাবেন না। যদি সফরে আসেন কোনো সমস্যা নাই, আপনি কসরের নামাজ পড়ে নিতে পারেন। কসরের নামাজ সামনে যা পড়ে কোনো বাইন্ডিংস নাই। হ্যাঁ, কিন্তু আপনারা যা করতেছেন তাতে ইনশাআল্লাহ আমাদের রাত পার হয়ে যাবে। 4টা বাজে জুমার নামাজ দেখবেন যে জামাতে দাঁড়ায় গেছে অলরেডি 12:30। হ্যাঁ, এখনো অনেকেই খায় নাই। নামার পরপরই বলছিলাম যে খায়া নিতে সবাইকে। তাহলে খেয়ে নেন, যারা খান নাই খেয়ে নেন। আমি আবার খাবার খেলাম, আর দুর্বল লাগছে না, খেলাম। যারা খায় নাই চলে যেতে পারেন, কোনো সমস্যা নাই। আমি হোটেলের লোকেশন তখন আর দেবো না। ভাই মনে হয় হোটেলে যাবেন না? ফিলিপ যা বলছে যে রেডি করবে। ইয়ে নাই, কি বলে, রাকেশ ভাই নাই, তারপর ইয়ে। আচ্ছা, সবাই খায় না। এখন কয়টা বাজে? পৌনে 1টা বাজে ফেলাইল। হ্যাঁ, 12:28 বাজে। তাহলে ভাই একটা কাজ করি, তাহলে আমরা কিছুক্ষণ পরেই রওনা দিব কক্সবাজারের উদ্দেশ্যে মেরিন ড্রাইভ দিয়ে। মেরিন ড্রাইভটা চেষ্টা করব ক্যামেরা বন্দি করার। আর সামনে নাফ নদীটা এবং মায়ানমারের বর্ডার দেখা যাবে। পাহাড়গুলো অনেক সুন্দর। টেকনাফ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আমরা যাত্রা শুরু করেছি। একটা লাইনে আমরা যাচ্ছি, কিছুক্ষণের মধ্যেই মেরিন ড্রাইভে উঠে যাব। পেছনে আমার লম্বা একটা বাহিনী আছে, সামনেও একটা লম্বা বাহিনী আছে। রাস্তায় বেপরোয়া গতিতে কিছু অটো চলে। ফিলিপ ভাই সবাইকে অনুরোধ করেছে একই ধরনের জার্সি, অর্থাৎ হেমন্তর জার্সি পরার জন্য, যাতে করে কোনো ধরনের পুলিশি বা আর্মির চেকপোস্টে কোনো বাধাগ্রস্ত না হয়, যাতে বুঝতে পারে যে আমরা একটা গ্রুপে। নেতৃত্ব দিচ্ছেন ফিলিপ ভাই, কারণ উনি এদিকে রাস্তাঘাট চিনেন। টিটু ভাই তো, পিঙ্কু ভাই আপনার সামনে চলে আসছেন।
যান, আগে যান। হ্যাঁ, আমরা সি বিচের কাছাকাছি চলে আসছি। মনে হচ্ছে বাতাসে এক ধরনের নির্মলতা গন্ধ পাওয়া যাচ্ছে। কিছুক্ষণ আগে থেকেই দেখলাম ধুলাবালি কমে গেছে। প্রচণ্ড গরম আজকে এখানে, গ্রীষ্মকালের মতো, কিন্তু এখন একটু ঠান্ডা বাতাস লাগতেছে, হেডউইন্ড পাচ্ছি। যারা নামাজ পড়বো না পিছিয়ে যাও, যারা নামাজ পড়বা করে নাও। নামাজ পড়বো তাই এখানে একটা ব্রেক দিব, নামাজ পড়ে পরে বিচে যাব। এখানে মসজিদ কোথায়? ডানে। আমরা এখানে নামাজটা পড়ে নিই। এই জন্যই মেরিন ড্রাইভে আসে সবাই। এই যে সাগরের একটা চরম লুক, কিছু পানসি নৌকা দেখতেছি এখানে, সাগরের শব্দ বেড়ে যাচ্ছে। অনেক অসাধারণ। অসাধারণ। কাছে থেকে একটু দেখে আসা যেতে পারে। অনেক বালু, এগুলো একদম আলগা বালু। এদিকে সম্ভবত কখনোই পানি আসে না, যার ফলে ড্রাই হয়ে গেছে। এই এখানে বাঁধ দেওয়া আছে, এই বাঁধের কারণে বোঝা যায় যে এটা জিও ব্যাগের ভিতরে বালু ভরে রাখছে মনে হয়, যার কারণে বোঝা যাচ্ছে যে এখানে এই পর্যন্ত পানি আসে, যদি কোনো সময় আসে। অনেক সুন্দর। সূর্যের আলো আরো বেশি মুখরিত করে ফেলেছে। সম্ভবত জোয়ার আসতেছে। হেমন্তের সবাই ব্যাপারটা এনজয় করতেছে। ব্যাপারটা আসলে হেমন্ত বলে না, আমরা যারা এখানে এসেছি, হেমন্ত একটা গ্রুপ, সেই গ্রুপের মাধ্যমে এসেছি। এখানে প্রত্যেকটা নারী এবং পুরুষ যারা আজকে হেমন্তর সাথে ঘুরে আসছে, তারা এনজয় করতেছে। জোয়ার আসতেছে, এত সুন্দর জোয়ার দেখাটা ভাগ্যের ব্যাপার। জোয়ারটা আমাদের পাশে, খুব শীঘ্রই আমাদের পাশে এসে ফেলবে জোয়ার, খুব শীঘ্রই। সাগরের একটা গর্জন আছে, অনেকে এই গর্জনের মধ্যে নেশার মধ্যে পড়ে যায়। যারা নেশায় পড়ে যায় তাদের জন্য বিপদ। কোনো কিছুই নেশার মধ্যে ফালানো যাবে না।
নেশা খুব খারাপ জিনিস, মৃত্যু পর্যন্ত দৌড়িয়ে নিয়ে যায়। পানসি নৌকাগুলো পতাকা দিয়ে রাখছে, সম্ভবত এগুলা বিকেলবেলা একটা হোটেল হয়ে যায়, অথবা এমনও হতে পারে যে এগুলো এখন রেখেছে, পানি আসলে পরে এগুলো সমুদ্রে নামবে। আমি সম্ভবত 96 সালে কক্সবাজার একবার এসেছিলাম, আর আসা হয়নি। আজকে 2024, বহুদিন পরে কক্সবাজার আসলাম। পানি ডেঞ্জার জোনে চলে আসতেছে, আমাদের উঠে যাওয়া উচিত। এক জোড়া জুতা নিয়ে কক্সবাজার এসেছি, এটা ভিজানো যাবে না। ছেনা ফেনা হয়ে যায়। দারুণ দারুণ দারুণ। অসাধারণ। আমার মেয়েটা এই যে সমুদ্র দেখতে চায়, ভাবতেছি সমুদ্রটা একদিন দেখাবো ওদেরকে, কারণ দেখা দরকার। এই যে শামুকের ব্যাপারে তার একটা নেশা আছে, অথচ শামুক এখানে এই যে বালুর মধ্যে পড়ে থাকে। এই যে শামুক, সুন্দর সুন্দর শামুক বালুতে পড়ে আছে, অনেক শামুক। এগুলা বাচ্চারা আসলে টুকাতে পারবে, একটা একটা করে টুকে কিছু সময় হইলেও খেলতে পারবে, ভালো লাগবে। অনেক শামুক, এগুলা মূল্যহীন, অথচ ঢাকায় বসে সবাই ভাবে শামুক অনেক দামি একটা জিনিস, একটা যদি পাওয়া যেত। রং বেরঙের নানা ডিজাইনের শামুক, আল্লাহর সৃষ্টি, দেখা দরকার। বিশালতার কাছে আমরা কিছুই না। রাস্তার এক পাশ দিয়ে ঝাউ গাছের একটা ছায়া আছে, এবং এই ঝাউ বনের কারণে সমুদ্র এই মেরিন ড্রাইভ রোড থেকে দেখা যায় না, কিন্তু দূর থেকে আসলে সৌন্দর্য এই ঝাউ গাছগুলো বৃদ্ধি করেছে। আর কোনো কোনো জায়গায় নারিকেল গাছ আছে, সেটা আরও সুন্দর। মেরিন ড্রাইভ রোডের কিছুক্ষণ পরপর সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। যেমন একদিকে হচ্ছে সমুদ্র, এখানে জেলেদের বসতি গড়ে উঠেছে, তারা মাছ ধরে বাজারজাত করছে, সেই সাথে শুটকি দিচ্ছে, পরবর্তীতে শুটকি বাজারজাত করছে। এর মধ্যে এই গাছগুলো যেন তাদের বাড়িঘর। ঝাউ গাছ অনেক সুন্দর। তার ঠিক অপর দিকে পাহাড়ের বিশালতা, যতদূর দৃষ্টি যায় পাহাড় আর পাহাড়। এর মাঝে মানুষগুলো বেঁচে থাকার জন্য কৃষিপ্রধান দেশ বাংলাদেশ, কৃষি চাষ করে যাচ্ছে। কেউ সবজি ফলাচ্ছে, কেউ হয়তো পানের বর করছে, কেউ বা ধান চাষ, কেউ জব চাষ। সব মিলিয়ে এক অপার সৌন্দর্য, দেখে শেষ করা যায় না। বৈচিত্র্যের শেষ নেই আমার সোনার বাংলাদেশ। পাহাড়ের বুক চিরে একটি মসজিদ গড়ে উঠেছে। এখানে হয়তো কিছু উপজাতি বাস করে, অথবা কিছু কৃষক
বাড়িঘর দেখে মনে হচ্ছে তারা অত্যন্ত হতদরিদ্র। এখানে ফসলি জমি আছে, জমিগুলো চাষ করে আদা গাছ, ধান গাছ, এছাড়াও হয়তো নানাবিধ সবজি করে তারা জীবন অতিবাহিত করে। আর মেরিন ড্রাইভের রাস্তার অপোজিটে তো সমুদ্র আছেই, মাছের ব্যবস্থা তারা এখান থেকেই করে। আবার পাহাড়, এই পাহাড়গুলো দেখে ইউরোপিয়ান পাহাড়গুলোর কথা মনে পড়তেছে, কারণ বাংলাদেশে যে পাহাড়ই দেখি সব মাটির পাহাড়, কিন্তু এই যে পাহাড়গুলা, এগুলো পাথরের পাহাড়ের মতো দেখাচ্ছে। তার উপরে নিচে দিয়ে যে সুপারি গাছ, নারিকেল গাছ, অসাধারণ। আর এটা হলো কৃষি জমি, কৃষকেরা এখানে চাষ করে খায়। গরু আছে পর্যাপ্ত, কিছু কিছু গরুর ফার্মও দেখলাম। আর এদিকে সমুদ্র। আমাদের সাথে ছোট্ট ভাইটাও আসছে তার বাবার সাথে, সেও আমাদের সাথে চালাবে 80 কিলোমিটার। ঝাউবন, দেখতে থাকি এর শেষ কোথায়। সবাই রাইড কন্টিনিউ করতেছে, কিন্তু আমি এখানে ঢুকলাম। এখানে আসলে একটা ঝাউবন তৈরি করা হয়েছে, এখানে সুবিন্যস্তভাবে গাছগুলা লাগানো হয়েছে। লোকেশনটা হচ্ছে সি বিচের ঠিক সামনে। সাগরের গর্জন শোনা যাইতেছে, যতই কাছে যাওয়া যাবে ততই গর্জন বাড়বে। সূর্য ডুবতেছে, টেম্পারেচার একটু কমে এসেছে। সকালবেলা এত হাই টেম্পারেচার ছিল যে আমরা আসলে সহ্য করতে পারতেছিলাম না। এখন পরিবেশ সুন্দর হয়ে গেছে। কন্টিনিউ করি। এখানে আমরা একটা ব্রেক দিছি, জায়গাটার মধ্যে অনেকগুলো ব্লক চালানো আছে, তার মানে বোঝা যায় এই জায়গাটা ডেঞ্জার জোন। সামনে পানি চলে আসছে এবং অনেকগুলো ব্লক দেওয়া আছে। এই দিক দিয়ে মনে হয় ভাঙন অনেক সময় চলে আসে। সমুদ্রের স্রোত এই জায়গাটায় মনে হয় প্রখর, জোয়ারের সময় বালু সব কেটে যায়, তাই ব্লক ফলায় প্রোটেকশনের ব্যবস্থা করা হচ্ছে। সবাই আমরা এখানে ব্রেক দিয়েছি, পানির বিরতি। এই দিকটা হচ্ছে ব্লক দিয়ে প্রোটেকশন দিয়ে রাখছে এবং সামনে অনেক বড় বড় পাথর ফালানো আছে। সম্ভবত এই দিকটাতে ভাঙনের কিছু প্রাদুর্ভাব দেখা দেয় মাঝে মাঝে। আর এই দিকটাতে অনেক বড় বড় পাহাড়, একটার পর একটা। আমার মনে হয় আমরা এখন পর্যন্ত 21.5 কিলোমিটার আসছি, এর মধ্যে 20 কিলোমিটার শুধু পাহাড়ই দেখলাম, শেষ নাই। সামনে পাহাড় চলতেই আছে। ব্যাপারটা কেমন, একদিকে সমুদ্র আরেকদিকে পাহাড়। এর মাঝখান দিয়ে অসাধারণ একটা রোড, কিন্তু যেহেতু আমরা টেকনাফ থেকে কক্সবাজারের দিকে যাচ্ছি, একটা প্রচণ্ড হেডউইন আছে। হেডউইনের কারণে একটা নির্দিষ্ট স্পিডে সাইকেল চালানো লাগতেছে। এর চেয়ে চলে চালাইলে লাভ হবে না, কারণ আমাদের গন্তব্য প্রায় 80 কিলোমিটার। বিকেলের সূর্য দেখা যাচ্ছে, কিছুক্ষণ পরে সূর্য হয়তো ডুবে যাবে। ভিজিটর বাড়তেছে, কিছু লোকাল ভিজিটর আছে। আর এই সময় ডিসেম্বর মাসের শেষ দিক, আজকে ডিসেম্বরের 20 তারিখ, যার ফলে সারা বাংলাদেশ থেকে ট্যুরিস্টরা কক্সবাজার চলে এসেছে। মেরিন ড্রাইভে ওই যে এক ধরনের জিপ গাড়ি আছে, যেগুলো চাঁদের গাড়ি নামে পরিচিত, ওই চাঁদের গাড়ির মধ্যে ভিজিটররা মেরিন ড্রাইভ ভিজিট করতেছে। তারা
মাঝে মাঝে কোনো কোনো জায়গায় ব্রেক দেয়, দিয়ে ছবি টবি তুলি, বাস শেষ। আর দোতলা একটা ডাবল টেকার আছে, যে ডাবল টেকারটা অলরেডি দেখলাম 2-3 জায়গাতে, ওরাও অনেকগুলো করে ভিজিটর নিয়ে আসে। এই যে ঝাউ গাছ যেখানে আছে সেখানেই ওই যে এখানে দেখা যায় টেন্ট আছে, ওয়ান টাইম টেন্ট, মশার প্রাদুর্ভাব আছে, যার ফলে হয়তো টেন্ট এখানে আইসা মনে হয় কেউ ভাড়া নিয়ে থাকে। হ্যামক আছে, হ্যামকের মধ্যে ঝুলতেছে, ওকে হ্যামকের মধ্যে ঝুলতেছে। দোকান আছে, দোকানে বসে চা নাস্তা খাইতেছে আমাদের গ্রুপের কয়েকজন। আমি যতটুকু পারি পথ একটু কমাইয়া ফেলি, কারণ আমাকে কক্সবাজার যেতে হবে। সবাই রিসোর্ট পর্যন্ত যাবে, কক্সবাজারের আরও 10 কিলোমিটার আগেই ওরা নেমে যাবে, কিন্তু আমাকে কক্সবাজার যেতে হবে কারণ ওখানে গাড়ি আছে। গাড়িতে আমি ব্যাগেজ রেখে আসছি, ওইখানে আমার মোবাইলের চার্জার এবং অন্যান্য ডিভাইসের চার্জারগুলোও আছে। এছাড়া রাতের বেলা আমি মেরিন রোডে বেশিক্ষণ থাকতে চাচ্ছি না, ঠান্ডা পড়ে যাবে, ঠান্ডার কাপড় টাপড় যা আছে সব ব্যাগে। তাই এদিককার পরিবেশ ওই প্রথম টেকনাফ থেকে আসতে গেলে যেরকম সুন্দর সেরকম সুন্দর না। এদিকে একটা গ্রাম্য পরিবেশ, কিন্তু পাহাড়গুলো রয়েছে, আর এদিকে ঝাউবনের কারণে সমুদ্র ঢাকা পড়ে গেছে। তারপরেও পরিবেশ সুন্দর, আর সবচেয়ে যে বড় ব্যাপারটা মাঝে মাঝে সমুদ্রের গর্জন শোনা যায়, আর নির্মল বাতাসের মধ্যে আমি এখনও লবণের গন্ধ পাইনি, তবে মাঝে মাঝে জেলে পাড়ার পাশ দিয়ে গেলে শুটকির গন্ধ পাওয়া গেছে। হয়তো এখানে খোঁজ নিলে কেমিক্যাল ফ্রি শুটকি সেটা পাওয়া যেত, কিন্তু আমাদের হাতে এত সময় নেই এখান থেকে শুটকি কালেকশন করে নিয়ে যাব। আমরা আসলে আসছি একটু মেরিন ড্রাইভটা ঘুরে দেখার জন্য, আর যদি কালকে সময় পাই তাহলে নাইক্কাছড়ি একটা পাহাড় আছে, সেই পাহাড়ে যাওয়ার একটা প্ল্যান আছে। যাচ্ছি কক্সবাজারের দিকে। ঝাউবন, সমুদ্র, একটা খাল যার উপরে কালভার্ট, এখানে আবার ঝাউবন। এটা পরিকল্পিতভাবে তৈরি করা বাগান। ওটা পেছনে ফেলে আসছি টেকনাফ, আর এই যে পাহাড় 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 পাহাড়, আর এই দিকে অনেক সুন্দর শুধু খেজুর গাছ, সুপারি গাছ, নারকেল গাছ, আর কিছু গ্রাম। বিয়ের বাড়ি চলছে, আমারও যাত্রা চলছে। ফুটবল খেলছে ছেলেরা। দারুণ একটা লোক এদিকে। সময় থাকলে মাঠে নেমে একটু ফুটবল খেলতে পারতাম, কিন্তু সময়েরই বড় অভাব। আরেকটা বিয়ের গাড়ি। আজকে শুক্রবার, বিয়ের গাড়ির থেকে টাটা দিচ্ছে। শুক্রবার হওয়াতে তার উপরে ডিসেম্বর মাস, ধুমসে বিয়ে চলতেছে। বিয়ের গাড়ি বিয়ে করে বর করে নিয়ে যাচ্ছে, অথবা কেউ হয়তো এখন বিয়ে করার জন্য কমিউনিটি সেন্টারের দিকে যাচ্ছে।
চারপাশের লুক এদিক দিয়ে আমার ভালোই লাগতেছে। আগের লুকটা ছিল একরকম, এদিকের লুকটা আরেক রকম। ঝাউবন আর এদিক দিয়ে কাল্টিভেশন। চাষবাস দেখতে আমার খুব ভালো লাগে। এটা আমার একটা স্বপ্ন, যদি কখনো পারি এরকম একটা কৃষি খামার গড়ে তোলার, যে খামারে গরু এবং ছাগল, সেই সাথে হাঁস এবং মুরগি এবং শাক সবজি ধান চাল পরিপূর্ণ থাকবে। শহরের জীবন ছেড়ে ছুড়ে চলে আসবো, আধুনিকতার ছোঁয়ার বাইরে। আধুনিকতার মধ্যে অনেক আরাম আছে, অনেক আয়েশ আছে, কিন্তু সুখটাকে মনে হয় মেকি সুখ আর ভালো লাগে না। সবাই আমরা অভিনয় করছি। বিজিবি চেকপোস্ট, একটা চেকপোস্ট পার হলাম, কিছু জিজ্ঞেস করলো না। এই যে নৌকাগুলো বানাচ্ছে এত সুন্দর করে, এগুলো সাগরে ভাসে কি করে? এত গোল গোল পিচ্ছি পিচ্ছি নৌকা। ওদের জীবন অনেক কষ্টের। আসলে অনেক কিছু শিখার আছে। সমুদ্র, পাহাড়, প্রকৃতির সাথে যারা যুদ্ধ করে তাদের সংস্পর্শে থাকা উচিত। আমরা মানবতার থেকে অনেক দূরে সরে গেছি। চলতে থাকি। কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবে যাবে। ওই যে ওখানে অনেকগুলো নৌকা, হয়তো ক্যামেরাতে ছোট দেখাচ্ছে কিন্তু এমনি খুব ভালো লাগতেছে। এই যে এগুলো হলো জিও ব্যাগ, বালু ভরে বাদ দিয়ে রাখছে। এই যে আকাশ, মেঘ, সূর্য। আগামীকাল বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা ছিল, ওরকম প্রস্তুতি নিয়ে আমরা এসেছিলাম, কিন্তু সম্ভবত বৃষ্টি কেটে গেছে। একটা চরের মতো পড়ে গেছে। সমুদ্রের পাড়ে তো আর চর পড়ে না, অর্থাৎ সমুদ্র অনেক দূরে চলে গেছে। একটা সময় হয়তো সমুদ্র এখানেই রাজত্ব করত, হয়তো সময় হলে আবার কোনো এক সময় এখানে ফিরে আসবে। পাহাড়গুলা ওই দিক দিয়ে আছেই আছে, পুরোটা দিকে শুধু পাহাড় আর পাহাড়। ফুটবল খেলতেছে, ক্রিকেট খেলতেছে, অনেক কিছু। আগাইতে থাকি। 30 কিলোমিটার ক্রস করার পরেও মেরিন ড্রাইভ তার সৌন্দর্য ধরে রেখেছে। অর্থাৎ মাইলের পর মাইল, কিলোমিটারের পর কিলোমিটার যাই যাবেন তাই সুন্দর। হয়তো কোনো সময় সমুদ্র, কোনো সময় খাল, কোনো সময় পাহাড়, কোনো সময় বন, কোনো সময় গাছপালা, যা কিছুই থাক পুরোটাই সুন্দর আমাদের চোখে। কারণ আমরা উত্তরাঞ্চলের লোকজন এগুলাতে অভ্যস্ত না। দক্ষিণাঞ্চল আর সমুদ্র এটাও ভিন্ন আমার কাছে মনে হয়। একটা সময় এগুলা হয়তো দেখেছি বহু আগে, এরকম ছিল না, হয়তো আরও বেশি ন্যাচারাল ছিল, কিন্তু তখন বোঝার ক্ষমতা ছিল না। এখন বোঝার ক্ষমতা হয়েছে তা বলবো না, কিন্তু যতটুকু বুঝি তাতে বুঝি আর কি, যে আল্লাহর এই দুনিয়া অনেক সুন্দর। এইদিকে এটা হলো লবণ চাষ। লবণ চাষ করে ছোট ছোট বেড বানাইয়া, সেই বেডগুলোকে আবার রোলার দিয়ে ঘষা এর মধ্যে সম্ভবত জোয়ারের সময় পানি আসে। এটা হলো টেকনাফ। এখানে শেষ। টেকনাফ শেষ হয়ে গেল, লবণ চাষ চলতেছে এখানে।
সামনে সম্ভবত কক্সবাজারের এলাকা শুরু। সূর্যের আলো কমে যাচ্ছে আর ডিস্টেন্স অফ লুকিং ক্ষীণ হয়ে আসতেছে। হেডউইন আরও বাড়ছে, রাতের বেলা সম্ভবত হেডউইন আরও বাড়বে। আরেকটু সামনে যাইয়া হেডলাইটটা লাগিয়ে নিব, হেডলাইটটা খুলে রাখছি। দেখি দিনের বেলা এই লোকগুলা কত সুন্দর লাগতো। আরে এই যে সমুদ্র থেকে মনে হয় এটা দিয়া নোনা পানি আসে, কিন্তু এইগুলো আবার পাহাড়ের সাথে কানেক্টেড। বৃষ্টি হইলে পাহাড়ের পানিও সম্ভবত এদিক দিয়ে নামে, যার ফলে কালভার্ট করে চ্যানেলগুলো খোলা রাখা হয়েছে। আর এইগুলা থেকেই কানেক্ট করে সম্ভবত এই যে লবণ চাষ করা হয়। জোয়ারের সময় পানি আটকিয়ে লবণের এই বেডগুলোকে পানি দিয়ে পরিপূর্ণ করা হয়, পরে সম্ভবত এগুলো থেকে লবণ কালেক্ট করে। কীভাবে করে আমি জানি না প্রসেসটা, কিন্তু এগুলো লবণ চাষের জন্য। 4:59 বাজে, মানে আসলে 5টা বেজে গেছে। 40 কিলোমিটার আসলাম মাত্র মেরিন ড্রাইভে। তার মানে যদি 82 কিলোমিটার মেরিন ড্রাইভ হয়ে থাকে তাহলে আমাকে আরও 42 কিলোমিটার যেতে হবে। পুরা টিম আমার পেছনে পড়ে গেছে। আমি যেভাবে ওদের ফিডব্যাক দেখলাম, দেখার পরে থেকে টানা শুরু করলাম, আমার মনে হয় ওরা আমার মিনিমাম 10 কিলোমিটার পেছনে আছে। তো সূর্য ডুবে গেছে। সূর্য আসলে 5টার সময় ডুবে যায়, আর 5টা থেকে 5:10 পর্যন্ত পুরোপুরি ডুবে যাবে। আকাশ এখনও সাদা আছে, একটু পরে লাল হয়ে যাবে আকাশ। আর 5:20 মাগরিবের আজান দিয়ে দেয় সাধারণত এই সময়টায়। তাহলে আজকের দিনের আলোতে শেষ ভিডিও করছি। রাতের ভিডিও অ্যাকশন ক্যামেরাতে কখনোই ভালো হয় না, আর আলো কম থাকলে এমনিতেই ভালো হয় না। এখনকার ভিডিও কেমন আসবে আমি জানি না, তাহলে চালাইতে থাকি। তবে যে পরিমাণ হেডউইন আছে, 20 কিলোমিটার স্পিডে চালাতে পারবো কিনা জানি না, কারণ আমার ফিটনেসের অবস্থা খুবই খারাপ। আমি গত 6 মাস যাবৎ রেগুলার সাইকেলিং করি না। আজকে হুট করেই চলে আসছি। গতকাল সারা রাত বাসে জার্নি করে আসছি। বাসটা ভালো ছিল না, জোরে চালাইছে, কিন্তু হর্ন ছিল বাসের মাঝখানে লাগানো পুলিশের হাত ফাঁকি দেওয়ার জন্য, যাতে করে পুলিশ বাস আটকে হাইড্রোলিক হর্ন খুলে নিয়ে যেতে না পারে, খুঁজেই পাবে না। তাই যতক্ষণ হর্ন বাজাইছে ততক্ষণ সারা রাত আমরা জেগেছিলাম। বাসের সিট ভালো ছিল না, নন এসি বাস, বাইরের নয়েজ অনেক বেশি ছিল। আর আমি আসলে অনেক বছর যাবৎ বাস জার্নিতে অভ্যস্ত না। এইসব বিবিধ কারণে রাতে ঘুম হয় নাই। রাতে ঘুম না হইলে সাইকেলিং করা খুব কষ্টকর। শরীরের আর্দ্রতাটা কমে যায়। প্রচুর পানি খেতে হয়, কিন্তু পানিও খুব একটা খাই নাই, কারণ শীতকাল পানি বেশি খেলে একটু পর প্রস্রাব করা লাগে। আমরা সারা রাত বাসে যে আসছি, বাসের ব্রেক সীমিত ছিল, যার ফলে একটু পর যেয়ে প্রস্রাব করা সম্ভব হয় নাই। আর রাস্তাঘাটে যেয়ে সবসময় প্রস্রাব করাও যায় না। আকাশ লাল হয়ে যাচ্ছে। 5:02 বাজে, মাত্র 40.61 কিলোমিটার আসলাম। দেখা যাক বাকি কিলোমিটার যদি আমি 2 ঘন্টায় যেতে পারি তাহলে আমার জন্য খুব ভালো হবে।
কারণ আমাকে কক্সবাজার যেতে হবে। একটু সামনে গিয়ে লাইটটা লাগিয়ে নিব, হেডলাইটটা ব্যাগে আছে। সন্ধ্যা হয়ে গেছে, আলো কমে গেছে, তারপরও একটা ভিডিও করতেছি। এটা হচ্ছে দিনের পরের ভিডিও। এগুলা হলো ওই যে ভিজিটর গাড়ি, চাঁদের গাড়ি, তারা ভিজিট করতে আসছে। তো আমার মেরিন ড্রাইভে আসছিলাম একটা গ্রুপের সাথে, যে গ্রুপের সবার সাথে মিলে রাইড করব, কিন্তু গ্রুপের প্ল্যান বা গ্রুপ নিয়ে আসলে যা হয় আর ঢিলামি করতে 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 স্লো হয়ে যায়, ওইরকমই হয়েছে। তারা যেখানে যায় ওখানেই হেমক ঝোলায়, ওইখানে একটু ছবি তুলে, আমিও কম করি নাই, কিন্তু সব সময় তো আর করা যায় না। আপনাকে তো টার্গেটে রাখতে হবে, আমার ডেস্টিনেশনে পৌঁছতে হবে এবং সময়ের মধ্যে পৌঁছতে হবে। সময় একটু এদিক সেদিক হইতে পারে, আপনার সেই সময় যদি রাত্র 10টা 11টা বাজে তাহলে তো আর হইল না। মেরিন ড্রাইভে যে আমি যে দেখতেছি মানুষজন নাই আশেপাশে, এখানে কেউ ঠেক দিয়ে যদি আমার সাইকেল নিয়ে যায়, আমি কিছু করার আছে? ক্যামেরা নিয়ে গেল, মোবাইল নিয়ে গেল, টাকা পয়সা নিয়ে গেল, কিছু করার নেই, কিন্তু আমার তো পৌঁছতে হবে। তো আমি লাস্ট যাদের সাথে কথা বললাম তারা রোড বাইক নিয়ে আসছে, তারাও আমার 4 থেকে 5 কিলোমিটার পেছনে। সবার আশা ছেড়ে দিয়ে আমার এখন যাওয়া লাগতেছে। সামনে হেডলাইট ইনস্টল করছি, একটু পরেই জ্বালাবো, কারণ এই হেডলাইটটা আমি গতকালও ইউজ করছি, চার্জ দেওয়া হয় নাই। আমার মনে হয় 2 ঘন্টা অন্তত লাগবে মেরিন ড্রাইভ শেষ করতে, আর সম্ভবত 35 কিলোমিটার আছে। 35 কিলোমিটার যে হেডউইন, 1.5 ঘন্টা লেগে যাবে আমার। 5:30 বাজে, হয়তো 7:30টার মধ্যে আমি বেরোতে পারবো। 1.5 ঘন্টার মধ্যে যদি বেরোতে পারি তাহলে 1.5 ঘন্টার মধ্যে যদি বেরোতে পারি তাহলে 7টা 12 আধা ঘন্টা হাতে রাখি, 7:30টার মধ্যে আমি কক্সবাজার পৌঁছবো। ওখানে আমার এক বড় ভাই আছে, বড় ভাইয়ের সাথে মিট করব। বড় ভাই দীর্ঘদিন যাবৎ আমাকে কক্সবাজার আসতে বলতেছে, সময় পাচ্ছিলাম না। আজকে যে কোনোভাবেই হোক তার সাথে একটু টাইম পাস করব। তারপরে আমার কক্সবাজার বাসের মধ্যে ব্যাকপ্যাক রয়ে গেছে, ব্যাকপ্যাক কালেকশন করব। এরপরে আবার 10 কিলোমিটার ব্যাক করে আমরা হেমন্ত যে রিসোর্টে উঠেছে সেই রিসোর্টে আসবো। কিন্তু তাদের ওই রিসোর্টে এসে পৌঁছাইতে 10টা বাজবে মিনিমাম। তো ইন দ্য মিনটাইম আমি আমার কাজটা সেরে দেবো। এইগুলো এখনকার প্ল্যানিং, অবস্থা বুঝা ব্যবস্থা। প্ল্যানিং কখন চেঞ্জ হয় বলতে পারতেছি না। ওকে, রোলিং। 50 কিলো চলে আসছি, বাজে হইল 5:39। সমুদ্রের বিশালতায় আমি মুগ্ধ। এই সমুদ্র আজকে 50 কিলো ধরে চালাচ্ছি, শেষ হচ্ছে না। আরও 30 কিলো হয়তো আমাকে তার সৌন্দর্য দেখাবে। ডান দিকে হইল পাহাড়, পাহাড়ের সৌন্দর্যও আমি মুগ্ধ। কিন্তু দুঃখজনক হইলেও সত্য যে এইটা যদি দিনের বেলা দেখতে পারতাম, অর্থাৎ পুরোটা মেরিন ড্রাইভ যদি দিনের বেলা নিজের চোখে দেখে দেখে ধীরে ধীরে সাইকেল চালাইতে পারতাম, তাইলে পুরোটা আনন্দ একসাথে হইত। পয়সা শুল বলবো না, কারণ পয়সা কোনো ফ্যাক্টর না। হয়তো আগামী 2-4 বছরে আর আশা হবে কি না আমি জানি না। এটা একটা মশহুর জায়গা মনে হচ্ছে, একটু ব্রেক করি দেখি।
পাটোয়ার টেক চলে আসছি। ভাই ডাব কত করে? রস রস বেশি হবে ডাব। এটা কার ডাব? রস বেশি হবে আপনার এটাই, এটা বলতো এটা একটু দেন 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 ওইটাই দেন। কত করে এগুলা? ওটা 160। 60? কি বলেন, 120 টাকা হইতে পারে, 60 টাকা হইলো কেন? রস বেশিটা বলছি। হ্যাঁ, একটু রস বেশি হইলে এই গাছ নিয়ে ওদের ভালো হবে বেশি। আর না আসলে রাখেন 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 আপনি এনে থাকে। এটা স্ট্যান্ড না, এটা এমনি থাকে। এটা নিয়ে রাখে দেন। হ্যাঁ এটা নিয়ে রাখতে পারতেন। দেন দেন দেন। Baywatch. এটা হচ্ছে Baywatch। এটা একটা রেস্টুরেন্ট, এখানে খাওয়া দাওয়া করা যেতে পারে। ইন্টারন্যাশনাল রিসোর্ট। ইনানি, এটাই সম্ভবত ইনানি। ইনানি রয়্যাল রিসোর্ট কোরাল পয়েন্ট রেস্টুরেন্ট, ইনানি বিচ। ইনানি বিচ ক্রস করলাম। 66 কিলো চলে আসছি। 7:45 বাজে না এখনো, 7টা বাজতে 17 মিনিট বাকি। আমার মনে হয় যে 7টার মধ্যে আমি কক্সবাজার টাউনে পৌঁছতে পারবো না, 7:15 বেজে যাবে। এদিকে প্রচুর গাছপালা থাকার কারণে হেডউইন্ড নাই বললেই চলে, যার ফলে সাইকেল কোনো সময় 28-30-এ টানা যাচ্ছে, আর কোনো সময় 24-25-26। কিন্তু সবাই টানতে পারবে না, কারণ রাস্তা খুবই খারাপ। পুরো রাস্তায় উঁচা নিচা ভাঙা চূড়া, আর এখানকার ওই বদমাইশগুলা একটাও ডিপার দিয়ে চলে না, সব আপার দিয়ে চলে। ওই যে আপার দিয়ে চলতেছে, আর বাপের রাস্তা। কয়েকবার সিগন্যাল দিচ্ছি যে হেডলাইট ডাউন করে না। আপার দিয়ে যখন চলে তখন আর প্যাডেলিং করা যায় না, ব্রেকের মধ্যে আঙুল দিয়ে বসে থাকতে হয়, কারণ যে কোনো সময় ইমার্জেন্সি হয়ে যেতে পারে, ব্রেক করতে হইতে পারে। এখন সাইকেলের স্পিড যদি 25-এর ঘরে থাকে আর ইমার্জেন্সি ব্রেক করা লাগে, দুর্ঘটনা ঘটবে। সুতরাং নিশ্চিত হয়েই টানতে হয়। তবে আমি হাইওয়েতে চালাই, মেইন রোডে চালাই, বা যেখানেই চালাই, সাধারণত লেন চেঞ্জ করি না এবং অলওয়েজ লেফট সাইডে থাকি। এটা হইল কক্সবাজার ডলফিনের মোড়, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এখানে চলে আসছি। এখন বাজে হইল 7:33, 78 কিলোমিটার, 78.5 কিলোমিটার। এখন আমি ড্রাইভারের নাম্বার পাই নাই, পাইলে পরে জানাইতেছি। এই যে ভাত খেতেছে, ভাতের রিভিউ দিলীপ ভাই, ভাতের রিভিউ দেন। আমরা খেয়ে ফেলছি, ডাল পাই নাই, পরবর্তীতে যে পরিমাণ খাওয়া খাইছে, কাঁচা মরিচ দেওয়া হয় নাই, পেঁয়াজ দেওয়া হয় নাই, তারপরে আমরা আমাদের ভাতই দেওয়া হয়নি, প্লেটই দেওয়া হয়নি। হ্যাঁ, এটা আমরাও বসেছিলাম, আমরা অনেক দেরি করে আমরা বঞ্চিত, আমরা খাওয়া পাই নাই। না পেয়ে যাবেন আপনারা, পাবো কিনা বুঝতেছি না, আশা করি পাবো। পাইলেই স্যাটিসফাই হয়ে যাবেন। ভাত অনেক মজা হয়েছে, ভাত মজা হয়েছে, তরকারি মজা হয়নি। তরকারিও মজা হয়েছে। শুধু ভাত দিয়ে পরে খেতে পারবেন, যখন দেখবেন ডালও শেষ
তরকারিও শেষ, লবণও দিবে না, তখন শুধু ভাত খেতে পারবেন। কি নাই এই আপনি কি বারবিকিউ? না না ভাত ভাত তাহলে বসে পড়েন। বসতেছি শেষ করবো আগে ওটা কি হাঁসের মাংস? পার্সোনাল স্টাফ আমাদের 3টে প্লেট দিলেই হবে আপাতত ভাইয়া। আমরা একটা রিসোর্টে উঠছি। কত সুন্দর রিসোর্টটা নাম হচ্ছে মেরিন ড্রাইভ ইকো ক্যাম্প কক্সবাজার। মেরিন ড্রাইভ ইকো ক্যাম্প কক্সবাজার। এটা একদম এই যে এটা হলো মেরিন রোড, অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না। এই যে গাড়ি আসতেছে, সোজা চলে গেছে। গাছের মধ্যে একটু লাইটিং আছে। এটার এখানে বালু টলু রাখা আছে, মানে আন্ডার কনস্ট্রাকশন। এখানে দুই ধরনের খাবারের ব্যবস্থা করা হয়েছে। একটা হলো বারবিকিউ, যেটা আমরা বেশিরভাগ লোকজন চয়েস করি না, কারণ আমরা সারাদিন সাইকেলিংয়ের পর ভাত খাওয়াটা পছন্দ করেছি, তাই আমরা এখানে ভাত খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এটা দ্বিতীয় ব্যাচ, আমরা ভাত খেয়ে ফেলছি। দ্বিতীয় ব্যাচে ভাত খাওয়ার ব্যবস্থা করতেছে। এর পরবর্তীতে বারবিকিউ রেডি হবে, তখন বারবিকিউ ব্যবস্থা হবে। এখানে একটা দোকান আছে, আর এই হলো একটা এন্ট্রান্স। ভিতরটা বেশ সুন্দর। এখানে সম্ভবত বোর্ডিংয়ের জিনিসপত্রগুলো রাখা, বালিশ, কম্বল, ল্যাপ, তোষক। এটা হচ্ছে রান্নাঘর, যেখান থেকে রান্নার পরে ডিস্ট্রিবিউশন করা হচ্ছে আর বাইরে খাচ্ছে। ডেকোরেশনের জন্য একটা মিনি ফোয়ারা, মোটরসাইকেল আছে, কারেন্ট চলে গেলে জেনারেটর আছে, বাতি জ্বলতেছে। দুই পাশে রুম, এ পাশে রুম, ওই পাশে রুম, দুই পাশে রুম। রুমগুলোর মাঝখান দিয়ে সাইকেল রাখা হচ্ছে। এখানে সাইকেল, সামনেও সাইকেল। আমার সাইকেলটা আমি যে রুমের বারান্দার ভিতরে রাখছি, যাতে করে কুয়াশা পরে ভিজে না যায়। এই যে আমার সাইকেলটা এখানে ভিতরে। পরে যাই, একটা রুম দেখাই। এটা হচ্ছে রুমের গেট আপ। উপরে সিলিংটা হচ্ছে মলি বাঁশের উপরের পার্ট দিয়ে করা, আর ওয়ালগুলোও মলি বাঁশের উপরের পার্ট দিয়ে করা, এবং সম্ভবত একটু ল্যাকার ফিনিশিং দেওয়া আছে, যার ফলে শাইনি চকচক করে। ফ্লোরটা হচ্ছে কাঠের। এখানে আসলে একটা বেড, ডাবল বেড, যার মধ্যে দুইজন থাকে, কিন্তু আমাদেরকে ইকো করতে গিয়ে, কমার্শিয়াল করতে গিয়ে ফ্লোরিংয়ের ব্যবস্থা করে দিয়েছে। এই যে এখানে ফ্লোরে থাকবে দুইজন, আর বিছানায় থাকবে দুজন। সিম্পল একটা রুম। এই যে এখানে একটা আলাদা ফ্যান বাল্ব লাগাই দিচ্ছে, গরমকালে যাতে ফ্যান দিয়ে বাতাস খেতে পারে। একটা টয়লেট আছে। আমরা এখানে সবাই মোবাইল চার্জ দিচ্ছি। আমার মোবাইলটা এখানে চার্জ দেওয়া আছে, আর ক্যামেরার ব্যাটারি। নেট থাকতেছে না। আসুন পুরোটা রিসোর্ট দেখাই। এখানে ওয়াইফাই আছে, দেখছেন? এই যে এখানে ওয়াইফাই রাউটার টাউটার সব আছে, কিন্তু এইগুলো আমাদেরকে ওরা পাসওয়ার্ড দেয়নি মনে হয়। চাইলে হয়তো দিবে, পাসওয়ার্ড দিলে আমরা তো এটা ব্যবহার করতে পারতাম। আসেন আমরা দেখি। আমাকেও ভাতটা দেয় না, because আমি সাইড থেকে আসলে আমার যেটা হইছে এই যে রিসোর্ট, এটা হচ্ছে রিসোর্টের ভিতরের অংশ, যেখানে সব সাইকেলগুলো রাখা আছে। অনেক সাইকেল, অনেক অনেক সাইকেল। আর হলো এই যে দোতলা। আসেন দোতলায় যাই। অনেক জুতা। হ্যাঁ ভাই। জুতা খুলে ঢুকতে হচ্ছে। এখানে কি ঘুমানোর ব্যবস্থা?
ভাই আসসালামু আলাইকুম। যে নীরব ভাই করতে পারে এখানে কি ঘুমের ব্যবস্থা? হ্যাঁ ভাইয়া যদি না করে আমার জায়গা হইলো না এত সুন্দর জায়গার মধ্যে। এটার নাম কি ওয়াচ টাওয়ার? হ্যাঁ ওয়াচ টাওয়ার দারুণ তো। আমার জায়গা হয়েছে সমুদ্রের পারে। আমাদের সমুদ্রের পারে বাট আমরা এখানে বসে আমরা একটু করে আসবো ফটো সেশন করতে। ওয়াচ টাওয়ারের হ্যাঁ। একটু ফিল নিচ্ছি ভাই। দারুণ দারুণ। এখানে কিন্তু বাতাস আছে প্রচুর। ওই যে আরেকজন খালি গায়ে ঘুরতেছে। ভাইয়া ব্যাপারটা হচ্ছে সকল খারি খারো আমাদের খারো খার নয়। না আমি ওয়াচ টাওয়ারে আমরা হলো বাইরে আয়রন ম্যান বানায় দিছি। ফিলটা নিতে পারো কিন্তু এরা তাবুর ফিল নিতে পারবে না। ওয়াচ টাওয়ারে এখানে আসলে যদি খেতা কম্বল থাকে তাহলে ভালো লাগে। কে আছে দায়িত্ব এই টাইপ বি কেবল তো সমুদ্র পার আর কে আছে এদিকে এরকম সবকিছু আয়োজন আমরা নিচে নেমে যাই। এটা হলো ওয়াচ টাওয়ার। ঠিক আছে আর আপাতত টাইমে ফেরত দিয়ে না আমারে আমার ব্যবস্থা হয়েছে এখান থেকে 1 কিলোমিটার সমুদ্রের তীরে, যেখান থেকে সমুদ্রের গর্জন শোনা যাবে এবং সমুদ্রের পাড়ে তাঁবুর ব্যবস্থা হয়েছে। ওখানে 4টা-5টা তাঁবুর ব্যবস্থা হয়েছে। এক একটা তাঁবুর মধ্যে খুব বড় তাঁবুগুলোতে 7 জন করে আর ছোট তাঁবুতে 5 জন করে। আমার মাঝারি সাইজের একটা তাঁবুতে ব্যবস্থা হয়েছে। এই তো আপনাদের খাবারের ব্যবস্থা কি? আপনারা খাবার খান নাই? সবাই আমরা তো আপনার সাথেই খাই। হ্যাঁ, এই যে উনি তো খান নাই। আমি হচ্ছে বারবিকিউ ওহো, বারবিকিউ মানে রেডি হয় নাই। অসুবিধা নেই। বারবিকিউর কথা আপনি ঘুমাই গেলে আর ডাকবেন না, ঘুমাই গেলাম। বারবিকিউ আরো অনেক সময় লাগবে। অনেক সময়, ওরা তো বললো আরো 2 ঘন্টা লাগবে। 2 ঘন্টা কালকে সকালে দেবে তো? সকালে পাবেন। আমরা তো চলে যাব, আমাদের স্থান হইছে সেই সমুদ্রের পাড়ে 1 কিলোমিটার দূরে। আমার স্থান ওখানে। ও আপনার ওখানে? তাহলে তো খুব মজা হবে। চলেন যাই একটু পরে। আরে খাওয়াটা খেয়ে না, আমরা খেয়ে ফেলছি পেট ভরে, খাবার শর্ট পড়ছে। চলে যান। হ্যাঁ আমরাই এক একজন 4 প্লেট প্লাস প্লেট করে খাইছে। কেন আপনারা কি পে করেছিলেন এরকম ডাবল? না না না, ওই যে আনলিমিটেড বলছে শেষ। ইয়েতে ছিলেন না হ্যাঁ ওনারা বলছে আনলিমিটেড। আমাদের ইয়েতে ছিলেন কিনা নিপুণটাই ছিলেন বারবিকিউ সকালে পাওয়া চিকেন বারবিকিউ ভাজতেছে, কিন্তু এখানে কিছু অবাকার দল আছে। এই যে তারা চয়েস করছিল। এখন কয়টা বাজে? জীবনে সবচেয়ে বড় ভুল। হ্যাঁ, একটা বাজে। একটার সময় এই যে মাত্র বারবিকিউ ভাজা হইতেছে। চিনে রাখেন এই সব চেহারাগুলো আমরা চিনে রাখি। যারা সারা দিন কিছু খায় না। আসলেই খাই রে ভাই। এটা কিন্তু আমাদের 4-5 জনের দেখালে হবে না। আরো আছে ওখানে আরো আছে 35 জনের ভাত রান্না হইছে, বাকি কিন্তু 50 উপরে। ও, বারবিকিউ কিন্তু অধিকাংশ লোক বাইরে থেকে খাবার খেয়ে আসছে। অধিকাংশই খেয়ে তারা আশেপাশে ঘোরাঘুরি হ্যাঁ। করছে। আজকের এই ঘটনাটাকে আনন্দ বলবো না বিড়ম্বনা বলবো কোনটা ভাই? না যন্ত্রণা, তাই বুঝে পেতেছি না। এই যে কম্বল দিয়ে দেখতেছি এগুলো। হ্যাঁ, এই যে কম্বল নিয়া আর হইলো বালিশ নিয়ে আমরা যাইতেছি। ভাই বেডশিট বাদ পড়ছে। ও, আর বেডশিট আমাদের জন্য টেন্টের ব্যবস্থা করা হয়েছে। 1 কিলোমিটার যাওয়া লাগবে। এই আমার মাথার বালিশ যদি পড়ে যায়, আপনি থাকলেই এক হাতে মোবাইল, এক হাতে কম্বল, বালিশ, আর মাথার মধ্যে বালিশ আছে। ভিডিও করতেছি এক হাত দিয়া। ভালো ব্যালেন্স করতে পারতেছেন ভাই আপনি। হ্যাঁ। ভাই ফুটবল খেললে ভালো ফুটবলার হতেন ভাই। এই যে এদিক দিয়ে এটা পানি না? হ্যাঁ ভাই, এটা নালার মতো। আমরা এখানে তো ইয়া করতে পারতাম, মাছটার ধরতে পারতাম। ভাই আমি সকালবেলা এসে দেখে গেছি। সকালবেলা বলি কেন, সন্ধ্যার সময় ও মাছ টাছ নাই। নাই না, ছোট নালার মতো। এটা কি বাথরুম নাকি? খেতে পানি দেয়। ও, এটা হচ্ছে পানির বরফ। যাই পরে দেখা যাবে। ব্যাপারটা হইলো যে বাস্তবে আমরা শুনতে পাচ্ছি প্রচণ্ড সাগরের গর্জন। এই সাগরের গর্জনের এখানে এই যে তাঁবু, এটা হচ্ছে নীল তাঁবু। এই তাঁবুটাতে আমি থাকবো, 5 জনের নীল তাঁবু। এই পাশে একটা, এটা হইলো
আরেকটা তাঁবু, এটা মনে হয় 7 জনের তাঁবু, বড় তাঁবু। আর এইটা একটা, এটাও বড় তাঁবু। এখানে আগুনের ব্যবস্থা আছে এবং ওই যে লাকড়ি জ্বালানো হইতেছে। আর ছোট ছোট এই যে 2 জনের তাঁবু আছে। ঘুমের থেকে উঠলাম, অনেক ঘুমাইছি, তাকাইতে পারতেছি না। এই আমাদের টেন্টগুলো একটার পর একটা, একটার পর একটা, আর সাগরের গর্জন। কিন্তু প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়া দরকার, এই ব্যবস্থা এখানে ভালো নাই। যদি ছোটটা হয় তাহলে জঙ্গল আছে, কাজ সেরে ফেলা যায় বা বালুতেই সারা যায়। আর যদি বড়টা হয় তাহলে তো প্রবলেম। যাই, সাগরকে আরো কাছে থেকে দেখি। সকাল হওয়ার পর বুঝতে পারতেছি আমরা আসলে যে জায়গাটা ছিলাম জায়গাটা খারাপ না। কারণ এইখানে তাঁবুগুলো, অনেকগুলো তাঁবু, এই যে একটা ঝাউ বাগান, সামনে সমুদ্র, এই পাশে একটা ঝাউ বাগান, আর পেছনে হচ্ছে পাহাড়। কোনো বাতাস আমাদের লাগেনি। আমি তো কম্বল ছাড়া, কাঁথা ছাড়া, সব কিছু ছাড়া ঘুমাইছি। তার কারণ হচ্ছে তাঁবুর ভিতরে আসলে অনেক গরম। তাঁবুগুলো খুব উন্নত মানের ছিল। আমাদের 5 জনের তাঁবু, আমরা 6 জন ঘুমাইছি। আমার মনে হয় আরও 3 জন ঘুমাইতে পারতাম। এই যে এই তাঁবুটা অনেক বড় তাঁবু। প্রাকৃতিক কাজ সেরে ফেলেছি, কারণ গতকাল প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি সাইক্লিং হয়েছে, যার ফলে প্রচুর পানি খাওয়া লাগছে। এই পানি খাওয়ার পরেও প্রস্রাব আসে নাই, শুধু পানি খাইছি। এই সকালবেলা প্রচণ্ড চাপ দিছে, মনে হয় লিটার খানিক ছেড়ে দিলাম। যাই সমুদ্র দেখতে, হাতে পানির বোতল, লাগলে পানি খাবো। আর সমুদ্রর গর্জন রাতে একরকম, দিনে আরেক রকম। এটা আসলে কাছ থেকে না দেখলে ফিল করা যায় না। জায়গায় জায়গায় আগুন জ্বালানো হয়েছিল। সকালে উঠা ওই যে হ্যামকে বসে আছে। ফ্যামিলি নিয়ে আসতে হবে। অনেক দূরে সমুদ্র, অনেক দূর। সমুদ্রের এই দিকটায় অনেকেই সাবধান করেছে যে খালি পায়ে যাতে কেউ না হাঁটে। এখানে এই যে ভাঙা ঝিনুক থাকতে পারে, এগুলাতে ওই যে বলে ভাঙা শামুকে পাও কাটে, এইটা। কিছুক্ষণ আগে মনে হয় পানি ছিল, এই যে পানি আছে এখনো। এখানে রাতের বেলা আগুন জ্বালানো হয়েছিল, এখনো আগুন জ্বলতেছে। কাঠের কোনো অভাব নাই। এই যে গাছের গুঁড়িগুলা ফিল্মের যেরকম দেখা যায়, বিভিন্ন জায়গায় গাছের গুঁড়ি ঠিক একই অবস্থায় জায়গায় অনেক গাছের গুঁড়ি বিভিন্ন দিকে পড়ে আছে। এখান থেকে টেনে 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 এনে খালি আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, ব্যাস। কষ্ট করে আগুন জ্বালানো লাগেনি। জায়গাটা আসলে ফিল্মি স্টাইলের একমাত্র একটা জায়গা। এবার আর সময় হবে না, আরেকবার আসলে এরকম একটা ক্যাম্পিং পাহাড়ের ভিতরে করতে হবে। তবে বর্ষাকালে করতে পারলে ভালো হইতো, এদিকে না, বান্দরবন বা রাঙামাটিতে। আমাদের পাদদেশ, পাহাড়ের পাদদেশে হচ্ছে রিসোর্ট, ওই যে 2 জন যাচ্ছে।
এই এত দূর এসে এখানে ক্যাম্পিং করা হয়েছে। এখন আমি আবার সি বিচে আসলাম, কারণ এখন জোয়ার চলে আসছে। সময় হলো প্রায় 11:30। এই সময় সি বিচের সৌন্দর্যটা সুন্দর, কিন্তু নিম্নচাপ চলতেছে বলে আকাশে সূর্য নাই। সকালে ঘুমে থেকে উঠে রিসোর্টে যাওয়ার পরে আমাকে নেওয়ার জন্য আমার বড় ভাই কক্সবাজার থেকে মোটরসাইকেল নিয়ে চলে আসছে। উনি আমাকে নিয়ে কক্সবাজার গেল, ওখানে জামান হোটেলে নাস্তা করাইলো, আবার এসে রিসোর্টে দিয়ে গেল। রিসোর্টে ব্যাকপ্যাক করে রিসেপশনে রেখে আসছি। একটা টিম আমাদের চলে গেছে পাহাড়ে সাইকেল চালাইতে। আজকে আমরা আর যাই নাই, আমরা রিল্যাক্স মোডে প্যাক করে চলে যাব বাসের জন্য। তো টেন্ট সব ক্লোজ করে দেওয়া হয়েছে। এখানেই আমাদের টেন্টগুলো ছিল একসাথে সবগুলো। এই যে আগুন জ্বালানো হয়েছিল এখানে, আর একটা টেন্ট কোনা এখানে আছে, হ্যামক আছে 2-3টা। বাকিরা বিচে একটু পা ভিজাতে আসছে, কেউ কেউ হালকা গোসল। আমিও ভাবতেছি একটু বিচটা দেখা দরকার। শুধু চোখ দিয়ে দেখলে, কান দিয়ে শুনলেই তো হয় না, শরীর দিয়ে অনুভব করারও দরকার আছে। মুসা ভাই আর বাকিরা ওই যে দেখি। তারা সমুদ্র জয় করে আসতেছে। ভাই আপনাদের সমুদ্র জয়ের অভিজ্ঞতা বলেন একজন একজন করে। সমুদ্র জয়ের অভিজ্ঞতা ভাইয়া ভাষায় প্রকাশ করার মতো না। যতক্ষণ না পর্যন্ত আপনি নামবেন, ততক্ষণ পর্যন্ত এটা ফিল আপনাকে বলে আমরা বোঝাতে পারবো না। কথা ঠিক। আমরা অভিজ্ঞ, কিন্তু আমরা বলবো না। সবাই সমুদ্র জয় করে চলে আসছে। পানি ঠান্ডা, আসলেই ঠান্ডা, বরফের মতো ঠান্ডা। শীতকাল বলে কিনা তা জানি না। এবং আকাশ মেঘলা বলে পানি এরকম ধূসর দেখাচ্ছে। পানি মোটামুটি পরিষ্কার, যে নিচে বালু দেখা যাচ্ছে, বালুর দানা মোটা, পানি পরিষ্কার, অনেক সুন্দর। সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে এখন। ঢেউ একটার পর একটা আসতেছে। অনেক আনন্দের। এটা আসলে কেউ সামনে এসে না দেখলে ফিল করতে পারবে না। কিছুক্ষণের মধ্যেই আমার পাও অনেকটুকু ডুবে গেছে, পানি বাড়তেছে। জোয়ার আসতেছে। যখন জোয়ার আসবে তখন পুরোটা বিচ পানিতে ডুবে যাবে। এই পর্যন্ত পানি আসে, আর যখন পানি আসে তখন তো এটা পানির নিচে চলে যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এটাই যে এইখানে যখন পানি চলে যায় তখন কোনো এক ধরনের পরজীবী পুরোটা সাগরের এই পার সে ডিজাইন করে। এই যে দেখা যায় এক ধরনের কাঁকড়ার বাচ্চা টাইপের কিছু একটা।
এই যে এরা এই ডিজাইনটা করে, নকশা করা পুরাটা এত সুন্দর ডিজাইন করে নকশা করা, এটা আসলে না দেখলে বোঝা যাবে না। এগুলো ছোট ছোট দানা, এই দানাগুলোকে ওরা বালু দিয়ে বানাইছে। এই যে সব মিশে গেল বালুর এই দানাগুলা। এই জন্যই বলি যে সাগর পাড়ে আসতে হবে, এসে নিজে নিজে দেখতে হবে। দূরে থেকে দেখে বা টিভিতে দেখে বোঝা যাবে না। এই দানাগুলো খুব সফট, তুলতুলে, এই যে ভেঙে যাচ্ছে, তুলতুলে সফট। এখনই এগুলো সাগরের পানির নিচে চলে যাবে। এখানেই এই যে মুসা ভাই এখানে খনন করতেছে, জেলেদের থেকে ট্রেনিং নিয়েছে যে এইভাবে খনন করলে কোনো ধরনের মাছ হয়তো পাওয়া যায়। একটা লইট্টা মাছের সন্ধানে। কি মুসা ভাই, লইট্টা মাছ? শামুক মিস করছি ভাই, শামুক? অনেক সুন্দর। শামুক মিস করলেন, কিছু করা যাবে আর? ও তো বেঁচে ছিল, চলে গেছে। শামুক তো এত ফাস্ট না যে আপনার চলে যাবে, আমার মনে হয় বালুর ভিতরে আছে। থাকতে হবে না। ওই জায়গায় কে কে গেছে? রিকু ভাই গেছে না? রিকু না, দেশে আমি তো এটাই ভিডিও করলাম। আর শামুকটা পাবেন না। চলেন, আমি গিয়ে সামান্য চলেন চলেন। আচ্ছা আপু, আমরা আগে যাবো, বুঝছেন? আপনি চাইলে যে কি বলে নাম কি, আমরা যে ভাইরা আমরা একসাথে শহরে যাবো। চুল তো শুকিয়ে গেছে। না মাথা আবার ভিজাবো, আবার ভালো আছে, ওই নোনা পানি দিয়ে কিছু করছে না, জট খেয়ে যাবে। বাকিটা তুলে যাবে চলেন আমরা রওনা দিই। তাদের সাথে। বড় বড় ঢেউ, বড় বড় ঢেউ আসতেছে। এই যে আসসালামু আলাইকুম। হেমন্তর সাথে এসেছিলাম একটি রাইডে কক্সবাজার। তো আমরা টেকনাফে নেমেছিলাম, টেকনাফ থেকে পরবর্তীতে সাইকেল রাইড করে চলে এসেছি। এটা মেরিন ড্রাইভের এখানে একটা রিসোর্টটা বেশ ভালো। এটার জিপিএস লোকেশন দিয়ে দিব, যদি আপনারা কখনো আসেন আসতে পারেন। কম বাজেটের জন্য ঠিক আছে, ভালো। এখানে আসলে ওঠার কারণ হচ্ছে যে ডিসেম্বর 20 তারিখ সব দিকের রিসোর্টের খরচ বেড়ে গেছে, প্রাইস বেড়ে গেছে। তো কম বাজেটের মধ্যে করার জন্য আসলে এখানে ওঠা। তো আমাদের বাজেটের দিকে বা ফ্যাসিলিটিসের দিকে কোনো দিকে চোখ নেই, আমাদের চোখ হলো সাইকেলিংয়ে। সাইকেল নিয়ে এসেছি, এরকম আমার মতো সবাই এসছে। প্রায় 75টা বা 80টা সাইকেল আসছে। এই সাইকেলগুলো নিয়ে আমরা অনেক লম্বা ট্যুর দিছি। আজকে একটা গ্রুপ আমাদের গেছে হলো পাহাড়ে, তারা সেখান থেকে কক্সে চলে যাবে, আর আমরা কিছু রয়ে গেছি। যে আমরা আসলে চিন্তা করলাম যে আসলাম কক্সবাজার, আজকের ট্যুরটা বা এবারের ট্যুরটা হবে শুধুমাত্র সি বিচ কেন্দ্রিক। তাই আসলে সি বিচে আসা, সি বিচেই সময় কাটাইলাম। কক্সবাজারে চলে যাব এখন। গাড়ি আসার কথা 2টা থেকে 2:30টার মধ্যে। তো আমরা গাড়িতে সুন্দর করে সাইকেলগুলো প্যাক করে উঠিয়ে ফেলবো। এটা লং প্রসেস, সাইকেল প্যাক করে উঠাতে 2-2.5 ঘন্টা বা 3 ঘন্টা সময় নষ্ট হয়ে যাবে। তো আজকে আপনাদের সামনে বসা এই জন্য যে আমরা আসলে ব্যাপারটা পুরো ঘটনাটা এনজয় করছি। এর মধ্যে অনেক ভালো আছে, খারাপ আছে, কিন্তু ভালো খারাপের পাশাপাশি সব কিছু একপাশে সরিয়ে রেখে আমাদের জীবনটা সুন্দর করার জন্যই আসলে এখানে আসা। তো থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আসলে এখানে বসেছি একটু রিল্যাক্স মোডের জন্য। চা খাচ্ছি, ওয়েফার খাচ্ছি, খেয়েই রওনা দিব। সাইকেল নিয়ে চলে যাব কক্সবাজার। সেখানে বাচ্চাদের জন্য কিছু আচার বা চকলেট কিনবো, এখানে চলে যাব। ব্যাগে কোনো জায়গা নেই বাড়তি কিছু নেওয়ার।
দাওয়াত রইল আপনাদের সবার কক্সবাজার মেরিন ড্রাইভে আসার জন্য। যখন সময় পান তখনই চলে আসবেন। টেক কেয়ার, বাই। এটা হলো রিয়েলিটি। সাইকেল খুইলা খুইলা আলাদা করা হইতেছে, চাকা আলাদা, ফ্রেম আলাদা, তারপর বক্স প্যাকিং। সবাই বিজি, সবাই বিজি। এই আপনারা কই যেতেছেন? সকাল 5:30 বাজে, ফজরের আজান দিতেছে। 2টা গাড়ি চলে আসছে, 2 নাম্বার গাড়িটা দেরি করে আসছে, 10 মিনিট আগে পরে আর কি। এই যে সাইকেলে কার্টন নামানো শুরু হয়ে গেছে, সাইকেল ফিট করে ফেলবে এখনই, তারপরে যে যার গন্তব্যের উদ্দেশ্যে। পলাশীর মোড় থেকে আমি বাবু বিদায় নিচ্ছি। সবাই যার যার বক্স খুঁজে বের করছে, কেউ কেউ এখনো বক্স পায় নাই, তারা তাদের সাইকেলগুলো রেডি করতেছে। আমার সাইকেলটা রেডি হয়ে গেছে, কারণ 29 সাইকেলগুলা পেছনের সিটে আনা হয়েছিল। বাস একটা চলে গেছে, আর একটা বাস আছে, এটাও চলে যাবে।